আসলে ফ্রাইডে আমাকে ভালোবাসে ভীষণ। বুকের মধ্যে আমার জন্য জমা আছে এক রাশ দরদ। আমাকে ছেড়ে ও যে আর কোথাও যাবে না, এ ব্যাপারে আমার কিছুমাত্র সন্দেহ নেই। দেশে যে যেতে চায় সেটাও আমার মহিমা জনসমক্ষে জাহির করার জন্য। আমাকে ও দেশের মানুষের কাছে ঈশ্বরের প্রেরিত দূত বলে সাব্যস্ত করতে চায়। ওর ঐকান্তিক অভিলাষ আমি হয়তো ওর দেশের মানুষের প্রভূত উন্নতি করতে পারব, তাদের অনেক ভালো জিনিস শেখাতে পারব, তাদের মঙ্গল করতে পারব। তাই আমাকে নিয়ে যেতে চায় ওর দেশে। বারবার বলে, ওরা আপনার কিচ্ছুটি করবে না, আপনাকে ভালোবাসবে। এটা ওর দৃঢ় বিশ্বাস। কিন্তু আমি তো আর বাস্তবিক সেই উদ্দেশ্য নিয়ে যেতে চাই না। আমার ইচ্ছা সেই 17 জনের সঙ্গে দেখা করার, তাদের সাথে যুক্তি পরামর্শ করার, কেমন করে পালাতে পারা যায় তার ফোন দিয়াটার। তবে আর দেরি কেন? ফ্রাইডে আর আমার দুজনেরই যখন ইচ্ছে, তাহলে নৌকো বানাবার তোড়জোড় করি। পাকাপোক্ত নৌকো, তাতে করে দুজন জমাবো পারি। তখন শুরু হলো গাছের অনুসন্ধান। এবার আর আগের বারের মতো ভুলের খপ্পরে পা বাড়াচ্ছি না। জলের ধারে ধারে বিস্তর গাছ, একেবারে বলতে গেলে কিনারা ঘেঁষে। কাটবো সেরকমই একটা। সেখানে বসেই প্রস্তুতির কাজ সারব। তবে আর নৌকো জলে ভাসানো নিয়ে আগের বারের মতো অত ঝকমারি হবে না। শেষমেশ ফ্রাইডেই খুঁজে বের করল গাছ। আমার চেয়ে এ ব্যাপারে ও অনেক পাকা, বেশ পুরুষ্টু আকার। তবে নাম জানি না গাছের। ফেললো কেটে মাটিতে, ডালপালা ছাটল, বলে পোড়াবো, এবার পুড়িয়ে বানাবো পানসি। আমি নিরস্ত করলাম। হাতুড়ি, বাটালি, কুড়ুল দিলাম এগিয়ে, দেখিয়ে দিলাম কেমনভাবে কাটতে হয়। অমনি শিখে নিল চটপট। খাটল একটানা প্রায় 1 মাস। আমিও হাত লাগালাম, হলো বাড়ি চমৎকার। তখন তাতে হাল বসিয়ে দিলাম। জানতো না তো হালের কথা। বুঝিয়ে দিলাম কি এর কাজ। দেখে তো ভারী আহ্লাদ। মোটমাট ঘষে মেজে নিপুণ করতে প্রয়োজনীয় সাজ সরঞ্জাম বসাতে লাগলো আরও প্রায় 15 দিন। তারপর ঠেলতে ঠেলতে নিয়ে গেলাম জলে। অপূর্ব। কিন্তু এই মুহূর্তে তো আর যাচ্ছি না। তখন কাছাকাছি পাথরের খাঁজে লুকিয়ে রাখলাম। নামলাম যখন প্রথম ঠেলতে ঠেলতে, সে কি আনন্দ ফ্রাইডের! এক লাফে চড়ে বসল পানসিতে। দাঁড় বাইল, ছুটল খানিকটা হু হু বেগে। কি সাবলীল ওর দাঁড় টানার ভঙ্গি, আর স্বচ্ছন্দ খুব। বলল, কোনো চিন্তা নেই, কোনো বাতাস পারবে না একে ডুবিয়ে ফেলতে। আমি বলে দিচ্ছি, আপনি মিলিয়ে নেবেন। তখন পানসি থামিয়ে তৈরি ছিল সব কিছু, মাস্তুল আর পাল খাটিয়ে দিলাম। ফ্রাইডে তো অবাক। ফুরফুর করে বইছে বাতাস, আর পানসি চলেছে আপন খেয়ালে। দাঁড় বাইবার আর দরকার নেই। ফ্রাইডে তো অবাক। এরকম আবার হয় নাকি? দেখি অবাক চোখে তখনও দেখছে। তখন ওকে বুঝিয়ে দিলাম সব। কি আনন্দ তার! তা বললাম যত সহজে, কাজে কিন্তু লেগেছে অনেক সময়। মাস্তুল বসানো থেকে শুরু করে পাল খাটানো, হাল জুড়ে দেওয়া, মোটমাট সব দিক থেকে স্বয়ং সম্পূর্ণ যাকে বলে। সময় আমার লাগলো মোট 2 মাস। তখন সে একেবারে দেখবার মতো জিনিস। ডুববার আর ভয় নেই। বাতাস গ্রহণ করা থেকে শুরু করে হাল ঘুরিয়ে দিক বদল, কিছুতেই আর কমতি বলতে কিছু নেই। কিন্তু বসালেই তো আর হয় না। এসবের যথার্থ ব্যবহার জানা চাই। বুঝতে হবে কোনটা দিয়ে কি কাজ হয়। সেটা একে একে ফ্রাইডেকে হাতে কলমে শিখিয়ে দিলাম। ওর তো জ্ঞান বলতে শুধু দাঁড় টেনে পানসি বাওয়া। অকুল দরিয়া কি আর ওই জ্ঞানে চলে? অনেক কিছু যে লাগে শিখতে। তবে সে অনেক ব্যাপার। তবে না পাল্লা দেওয়া যায় স্রোতের সাথে, হাওয়ার সাথে। অবশ্য ফ্রাইডে খুব তাড়াতাড়ি শিখে নিল সব। একটা কম্পাসও বসিয়েছিলাম। ও বলতে ভুলে গেছি, শুধু সেটা নিয়েই যা গোল। কিছুতেই পারি না ফ্রাইডেকে কম্পাসের কাজটা বোঝাতে। বুঝবার দরকারও অবশ্য তেমন একটা নেই। কালে ভদ্রে কুয়াশা জমে এ অঞ্চলে। আকাশ মোটের উপর নির্মল। দিগ্ভ্রম হবার কোনো কারণ নেই। আর রাতে তো সারা আকাশ তারায় তারায় ঝলমল। দিনের চেয়ে দেখি এরা রাতের আকাশ চিনতেই বেশি অভ্যস্ত। তখন আমি আর কম্পাস শিক্ষা নিয়ে জোর জবরদস্তি করলাম না। সাতাশ বছর চলছে এটা। আমার বন্দি দশার দীর্ঘ 27 বছর।
কিভাবে যে কেটে যায় সময়। ফ্রাইডেকে পেয়েছি 3 বছর আগে। দেখতে দেখতে 3টে বছর কেমন হু হু করে পার হয়ে গেল। মনে হয় এই তো সেদিনের কথা। তবু যা হোক, ওকে পেয়ে অবধি আমার নিস্তরঙ্গ জীবনে কিছু সাড়া পড়েছে। গল্প করার লোক পেয়েছি, নানান পরিকল্পনা করতে দুজনে বসি, কাজও করি এখন 4 হাতে। তাতে চটপট যে কোনো বড় বড় কাজও হয়ে যায়। তবে এত কিছুর মধ্যেও কিন্তু ভুলিনি আমার দ্বীপে আসা সেই প্রথম দিনটার কথা। এখনও ফি বছর 30শে সেপ্টেম্বর এলে উপবাস করি। সারা দিন তন্ময় থাকি ঈশ্বরের আরাধনায়। এদিন আমাকে দিয়ে যে বিশেষ কোনো কাজ হবে না, এটা ফ্রাইডে আজকাল ভালো মতোই বুঝে গেছে। আমাকে সেদিন আর ঘাটায় না বেশি। কত যে ধন্যবাদ দিই ঈশ্বরকে সেদিন, হিসেব মাপা হয় না। আর কেবলই মনে হয় আমার মুক্তির দিন বোধহয় সমাগত। আর বেশি দিন এই নির্জনে নিরালায় একটেরে হয়ে পড়ে থাকতে হবে না। একটা কিছু অদ্ভুত ঘটনা দ্রুত ঘটবে, আমি নিশ্চিত এ ব্যাপারে। কিন্তু কি সেই ঘটনা, বিস্তর ভেবেও তার কোনো হদিশ করতে পারি না। দেখতে দেখতে বর্ষা আমার পক্ষে বড় করুণ, বড় দুঃখের সেই ঋতু। মোটে সহ্য হয় না মেঘ ধোয়া জল। বাইরে তো বেরোতে পারবো না এই 2 মাস। তাই আগে ভাগেই যা করবার করে ফেললাম। পানসি এনে রাখলাম বাড়ির কাছের সেই নালায়। ফ্রাইডে আর আমি দুজনে মিলে ছোট একটা খাড়ি মতো খুঁড়ে ফেললাম, যাতে জলের তোরে নাও না ভেসে যায়। বাদ দিলাম একধারে, বাইরের জল যাতে সেখানে ঢুকতে না পারে। অর্থাৎ রক্ষণাবেক্ষণ সব বন্দোবস্তই পাকা। বৃষ্টির অবিশ্রান্ত জলে যাতে কাঠ না পচে যায়, তার জন্য উপরে তুললাম ছোট্ট 1 ফালি চালা। তাতে দিলাম যাবতীয় খড় আর ডালপালার ছাউনি। ব্যাস, আর চিন্তা কিসের? থাক এইভাবে পড়ে 2 মাস, বর্ষা কমুক। তারপর নভেম্বর কি ডিসেম্বর মাসে অভিযানে নামা যাবে। মোটমাট একটা না একটা কিছু এবার করবই। দেখতে দেখতে নভেম্বর সমাগত। বৃষ্টিবাদল নেই, আবহাওয়া সর্বদাই পরিষ্কার। এবার যাত্রা হবে শুরু। ভেতরে ভেতরে তারই তোড়জোড় চলছে। দরকার যে অনেক জিনিস সঙ্গে নিয়ে যাবার, জল থেকে শুরু করে খাবার দাবার, সে অঢেল আর কি। জোগাড় করছি তাই একে একে। ইচ্ছে আছে দিন 15 পরে ভেসে পড়ব দরিয়ায়। মোটমাট যাত্রার ব্যাপার নিয়ে ভারী ব্যস্ত আমি। দৈনন্দিন আহার্য অন্বেষণে সেদিন সকালে আর বেরোনো হয়ে ওঠেনি। ফ্রাইডেকে বললাম, যা তো একবার দেখ দেখি নিদেন পক্ষে একটা কাছিম জোটাতে পারিস কিনা। সপ্তাহে 1 দিন আমরা কাছিমের ডিম খাই। নিয়ম রক্ষার খাতিরে তো বটেই, অধিকন্তু বেরোতে পারিনি আজ। সেই কারণে ওকে কাছিমের খোঁজ করতে বললাম। চলে গেল ফ্রাইডে। আমি গোছগাছের কাজ করছি আপন মনে, হঠাৎ শুনি ফ্রাইডের পরিত্রাহী ডাক, মালিক মালিক, সর্বনাশ হয়েছে, তাড়াতাড়ি বাইরে আসুন। ঈশ্বর, কি করি এখন? তখন বাইরে এলাম। বললাম, কিরে এমন হাঁক ডাক করছিস কেন, কি হয়েছে? ওই দেখুন, আপনার দূরবীনটা চোখে লাগান, 6টা মোট নাও। 1 2 3, ওই যে আরও 1 2 3, কুলে এসে ঠেকলো সবে। আমি অমনি ছুটতে ছুটতে চলে গেলাম। হায় হায়, এখন কি হবে? সান্ত্বনা দিলাম, মনে সাহস জোগালাম। ভয় পেয়ে গেছি যে ভীষণ, নিজের জন্য ভয়। ওর ধারণা ওর খোঁজেই এসেছে ওর দেশের মানুষ, দলে ভারী হয়ে এসেছে, তাহলে আর কিভাবে বাঁচবে? এবার তো ধরার সঙ্গে সঙ্গেই খতম, তারপর টুকরো টুকরো করে কেটে খাবে। আচ্ছা, আমিও কি রেহাই পাবো? অতগুলো মানুষের বিরুদ্ধে পারবো কি লড়াই করতে? আমি তো কোন ছাড়, স্বয়ং দেশের সেনাপতি এলেও পারবে না। তাহলে উপায়? অবশ্য ওকে বললাম ধৈর্য ধরতে। চঞ্চল হলে কি আর কিছু ঠিক করে ভাবনা চিন্তা করা যায়? তবে একটা কথা, তুমি যে অবস্থাতেই থাকো না কেন, লড়াই তোমাকে করতে হবেই। সে 50 জন হোক কি 200, কিসের পরোয়া? মৃত্যু যখন সুনিশ্চিত, তখন যে কোনো ঝুঁকি নেবার প্রয়োজন দেখা দিলে নিতে হবে বই কি। একমাত্র ঈশ্বর ছাড়া কেউ কি বলতে পারে কীরকমভাবে কি করলে আত্মরক্ষা নিশ্চিত করা যায়? বললাম, দেখ ফ্রাইডে, তোকে কিন্তু দরকারে গুলি চালাতে হবে। অন্তত জান না নিতে পারিস, গুলির শব্দে ভয় ধরিয়ে দিতে হবে। কি, পারবি তো? বলল, আমি চালাবো গুলি? তাহলেই হয়েছে। আপনি আর লোক পেলেন না? ও কথা আমি একেবারেই শুনতে চাই না ফ্রাইডে। গুলি তোকেই চালাতে হবে। প্রয়োজন বোধে 2টো একটা মানুষও মারতে হবে।
তার আগে এখন 1 বোতল আরও খেয়ে নে। আরও অর্থে দ্বিতীয় জাহাজ থেকে আনা সেই পেটি বোঝাই মদ। কয়েকটা এনে রেখে দিয়েছি বাড়িতে, বাকি সব লুকোনো রয়েছে সেই গুহায়। অল্পক্ষণের মধ্যেই দেখি বেশ চনমনে ভাব, খুব সাহস তখন মনে। 2টো পিস্তল দিলাম ওর হাতে, আর একটা বন্দুক। আমার সঙ্গে তো যা থাকার আছেই, আরেকটা কুরুলও দিলাম ওকে। উঠলাম গিয়ে পাহাড়ের মাথায়, দূরবীনে চোখ রাখলাম। স্পষ্ট দেখতে পাচ্ছি সকলকে, 21 জন বর্বর, সঙ্গে 3 বন্দী। এক পানশিটে এক জন, হাত পা বাঁধা, ফেলে রেখেছি উবুর করে। আর খুব যেন খুশি খুশি ভাব, যেন উৎসবের মেজাজ বর্বর দলের মধ্যে। তুমুল হট্টগোল, শব্দ এতদূর পৌঁছয় না, তবে হাত পা নাড়া দেখে অনুমান করা যায়। নেমেছে এবার একটু এগিয়ে এদিকে, আমাদের নালাটার কাছাকাছি। কুল এখানে ঢালু হতে হতে গিয়ে মিশেছে সমুদ্রে। একধারে ঘন জঙ্গল। সব দেখে বিতৃষ্ণায় ভরে উঠল মনটা। ওই গা ঘিন ঘিন যাকে বলে। এইখানে আমার চোখের গোড়ায় ওরা করবে নরহত্যা, আর আমি বসে বসে দেখব। একটা নয়, 3-3টে মানুষ। না না না, এ অসহ্য। বিদ্রোহী হয়ে উঠেছে হৃদয়। একটা হেস্ত নেস্ত আজ করতেই হবে। পাহাড় থেকে নেমে ফ্রাইডেকে বললাম, চল আজ ওদের হত্যা করব, খুনের রক্তে হাত রাঙাবো। আমি আর সহ্য করতে পারছি না। চলুন, আমারও কষ্ট হচ্ছে, এ শোধ তুলতে হবে। যদি মরতে হয় মরব, চলুন। তখন অস্ত্রগুলো দুজনের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিলাম। একটা পিস্তল দিলাম ফ্রাইডেকে, আর 3টে বন্দুক। আমিও নিলাম তাই। মদের একটা পাত্র নিলাম সাথে। ফ্রাইডের কাঁধে দিলাম মস্ত একটা ছোলা, তাতে বারুদ, গুলি, শীষের ছড়া সব মজুদ। ফ্রাইডের উপর নির্দেশ যেন আমাকে অনুসরণ করে, কখনো আমাকে ডিঙিয়ে যেন আগে না চলে যায়, আমি না বললে যেন গুলি না চালায়। ফ্রাইডে মাথা হেলিয়ে সম্মতি জানালো। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, কি মনে হতে কম্পাসটাও নিয়েছি সাথে, আর জলের বোতল। তারপর ঈশ্বরের নাম করে রওনা হলাম। চলেছি জঙ্গলের মাঝখান দিয়ে, সন্তর্পণে, যাতে আমাদের ওরা দেখতে না পায়। ভীষণ রাগ তখন শরীরের প্রতিটা রোমকূপে, টকবক করে ফুটছে রক্ত। পুরনো চিন্তাটাও মাঝে মাঝে উকি মারছে। তাই তো হত্যার প্রতিশোধ তুলতে চলেছি হত্যা দিয়ে। এটা কি ঠিক? কোনো পাপ নেই তো এর মধ্যে? ওরা কি জ্ঞানও তো কোনো পাপ করছে? হয়তো না, কিন্তু এই অমানসিক নরহত্যা এটাও তো ঠিক নয়। বসে বসে তো আর এটা দেখা যায় না। প্রতিবাদ একটা না একটা করা উচিত, তা বলে এই ধরনের প্রতিবাদ। অবশ্য এটাই এক্ষেত্রে সঠিক, এছাড়া আমার আর কোনো উপায় নেই। স্বাভাবিক নিয়মে এদের যদি বুঝিয়ে নিবৃত্ত করতে যাই তাহলে ওরা মানবে না। যদি ছিনিয়ে আনতে যাই বন্দীদের, তবে যুদ্ধ লাগাবে। সেক্ষেত্রে আমাদেরই প্রাণনাশের সম্ভাবনা। আধুনিক কোনো অস্ত্র ওদের সাথে নেই ঠিকই, কিন্তু তীরধনুক তো আছেই, নিপুণরা সরক্ষেপণে। সুতরাং অস্ত্র আমাকে এক্ষেত্রে ধরতেই হচ্ছে। হত্যা করব, তবে অহেতুক নয়। হত্যা করার মধ্য দিয়ে 3 জন বন্দীর জীবন রক্ষা করব, আর সেটা পাপ নয়। এক্ষেত্রে সেটাই মহাপুণ্যের কাজ। নিঃশব্দে চলেছি। শুকনো পাতার মর্মর ধ্বনিটুকু অবধি না ওঠে সেদিকে আমাদের নজর। ফ্রাইডে চলেছে আমার পিছন পিছন। একেবারে শেষ মাথায় এসে থামলাম। ফ্রাইডেকে বললাম, ওই গাছে উঠে দেখ দেখি, স্পষ্টভাবে ওদের দেখা যায় কিনা। উঠল গাছে, ফিরে এলো একটু পরেই। বলল, দেখা যায়, আগুনের চারপাশে গোল হয়ে বসে মাংস খাচ্ছে। একজন বন্দীকে ইতিমধ্যেই হত্যা করা হয়েছে, ওরই দেশের লোকেরা। 2 বন্দীর মধ্যে একজন সাদা চামড়া মানুষ, এবার সম্ভবত তার পালা। তখন লাফ দিয়ে উঠলাম। দেখি সত্যিই তাই, সাদা চামড়ারই বটে, পরনে পোশাক, হাত পা বাঁধা অবস্থায় দাঁড় করিয়ে রেখেছে সেইভাবে একধারে। ভোজন পর্ব চলছে। আরেক বন্দী সম্পূর্ণ উলঙ্গ, মুখ দেখার উপায় নেই। হাত পা বাঁধা অবস্থায় উপর করে শুইয়ে রেখেছে তাকে নৌকার খোলে। তখন গাছ থেকে নেমে পড়লাম। হাতে সময় খুব কম। ইশারা করলাম ফ্রাইডেকে। ঘন ঝোপঝাড়ে ঘেরা অঞ্চল, অদূরে মস্ত একটা গাছ। সেটা ওরা যেখানে বসে আছে তার থেকে 50 গজ মাত্র দূরে। মাটির সাথে শরীর মিশিয়ে অতিক্রম করলাম দূরত্বটাকে। এগিয়ে গেলাম। সামনে বড় বড় ঝোপ। শুয়ে পড়লাম মাটিতে। বুকে তখন হাতুড়ি পিটছে আমার। এগিয়ে গেলাম ইউরোপীয় বন্দীটির দিকে। বন্দুক মাটিতে রেখে নিশানা ঠিক করলাম। ফ্রাইডেকে বললাম,
আমি যা করব তুইও তাই করবি, খবরদার ভুল যেন না হয়। ফ্রাইডেও দেখা দেখি বন্দুক নামালো, নিশানা করল। বললাম, এবার গুলি কর। আমিও টিপেছি ঘোড়া। ছুটে গেল একসাথে এক ঝাঁক ছড়রা। ফ্রাইডের নিশানা নির্ভুল। দেখি দলের মধ্যে দুজন একসাথে হুমড়ি খেয়ে পড়ল বালির উপর, অর্থাৎ খতম। বাকি তিনজন ছিটকে গেল তিন দিকে, তারাও অল্প বিস্তর জখম। এদিকে গুলির শব্দে চমকে উঠেছে অন্যান্যরা, ভয় পেয়ে গেছে। ওই ত্রাস যাকে বলে, কোন দিকে যাবে ঠিক করতে পারছে না। দ্বিতীয় বন্দুক তখন নামালাম, নিশানা করলাম। দেখা দেখি ফ্রাইডেও। এবার হতবিহবল মানুষগুলোকে লক্ষ্য করে নিশানা। বললাম, চালাগুলি। সঙ্গে সঙ্গে গুরুম গুরুম, অর্থাৎ আমিও ছুড়েছি। ছিটকে পড়ল এবারও দুজন। আহতের সংখ্যা আগের বারের তুলনায় অনেক বেশি। আর সে কি চিৎকার! ছুটছে চিৎকার করতে করতে বালির উপর দিয়ে, দরদর করে গা দিয়ে ঝরছে রক্ত। তখন ফ্রাইডেকে বললাম, চল এবার দেখা দিই। বেরিয়ে এলাম ঝোপের আড়াল থেকে। ফ্রাইডে ধাওয়া করল আহতদের। আমি গেলাম বন্দির কাছে। বালির উপর পড়ে আছে বেচারি, হতবিহবল ভাব। দেখি চারজন এরই মধ্যে ছুটতে ছুটতে এসে নৌকায় উঠেছে। ফ্রাইডেকে বললাম, গুলি কর। ছুটে এলো এক ঝাঁক গুলি। ছিটকে পড়ল দুজন জলের মধ্যে, দুজন ভীষণভাবে জখম। দেখি সেই অবস্থাতেই চেষ্টা করছে পালাতে। ফের গুলি। মারা পড়ল আরও একজন। চতুর্থ ব্যক্তি নৌকার খোলে শুয়ে কাতরাতে লাগল। ছুরি দিয়ে বাঁধন কেটে দিলাম বন্দির। ওঠালাম হাত ধরে। পর্তুগিজ ভাষায় জিজ্ঞেস করলাম তার পরিচয়। জানে না সে ভাষা। ল্যাটিনে বলল সে খ্রিস্টান। তেমন দুর্বল নয় বা মূর্ছাও যায়নি, শুধু ঘাবড়ে গেছে ঘটনার পরম্পরায়, এই যা। তখন বোতল খুলে দিলাম গলায় ঢেলে পানীয়। একটু চাঙ্গা হলো। সঙ্গে রুটি ছিল, দিলাম দুখানা। খেলো গোগ্রাসে। আহারে বেচারা, কত দিন বন্দি অবস্থায় ফেলে রেখেছে এইভাবে কে জানে। দেশের নাম জিজ্ঞাসা করলাম। বলল স্পেন। আর সে কি শ্রদ্ধা জ্ঞাপনের ঘটা! আমি তার জীবনদাতা, কোনোদিন ভুলবে না আমার ঋণ। তখন যেটুকু জানি ওদের ভাষা, তাইতে বললাম, এখন আর অন্য কোনো কথা নয়, বিপদ এখনও কাটিনি, লড়তে হবে আমাদের। এই নিন অস্ত্র। বলে পিস্তল দিলাম, আর সঙ্গে তরবারি। হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে সে যা তেজ, উঠল তরাক করে লাফিয়ে। ছুটে গেল আহত বর্বরদের দিকে। এক কোপে চোখের নিমেষে কেটে ফেলল একজনের মাথা। গুলি ছুড়ল, তাতেও মারা পড়ল দুজন। তখন আর পালাতে কেউ পথ পায় না। তিনজন যে আমরা এখন এক দলে, তিনজনের হাতেই অস্ত্র, ওরা তো অস্ত্রহীন। আমি আড়াল থেকে বেরিয়ে এখানে আসা অবধি একটাও গুলি ছুড়িনি। হাতে আছে বন্দুক, তাতে গুলি তৈরি, শুধু ঘোড়া টিপে ছুটিয়ে দেবার অপেক্ষা। ফ্রাইডেকে বললাম, যা তো, চট করে ঝোপের আড়াল থেকে বাকি বন্দুক কটা নিয়ে আয়। ছুটল ফ্রাইডে, নিয়ে এলো। ওর আর আমার দুজনেরটাই। গুলি ভরলাম সেগুলোই নতুন করে। ভরছি গুলি, হঠাৎ দেখি সদ্যমুক্ত বন্দির সঙ্গে ভীষণ লড়াই লেগেছে এক বর্বরের। হাতে তার কাঠের খড়গ, আর কি তেজ মানুষটার! দুবার দেখলাম তরবারির আঘাত গিয়ে পড়ল মাথায়। কেটে গেল এই এতখানি, তবু দমে না। হুঙ্কার দিয়ে লাফিয়ে পড়লাম নতুন উদ্যমে। পারে কি আর বন্দি তার সঙ্গে? তেমন শক্তি কি তার আছে? দেখি ফেলে দিয়েছে বালির উপর। হুঙ্কার দিয়ে আসছে সে ছুটে, উদ্যত খড়গ হাতে। অমনি পিস্তল গর্জে উঠল, লাগলো ঠিক বুকের মাঝখানে। আর তো চিৎকার করে মাটিতে টাল খেয়ে পড়ল। সেই শেষ, আর উঠল না। আর ফ্রাইডেকে যেন পেয়ে বসেছে নেশা। হাতে অস্ত্র বলতে এখন শুধু কুরুল, তাই দিয়ে সে যা যুদ্ধ। তারা করতে করতে নিয়ে যায় এক একটাকে শেষ সীমায়, তখন আর পালাতে পারে না। তাছাড়া দৌড়েও তো ভীষণ পটু, পারবে কে দৌড়ে ফ্রাইডের সাথে? মুহূর্তে ধরে ফেলে পলায়মান ব্যক্তিটিকে। তারপর 10 বার কুরুলের এলোপাথারি খা, সঙ্গে সঙ্গে পতন ও মৃত্যু। তিনজন দেখলাম তারা খেয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ল। ফ্রাইডেও পড়ল ঝাঁপিয়ে। তারপর জলের মধ্যেই একের পর এক কোপ, লাল হয়ে গেল জলের রং। ছিল মাত্র 21 জন। যদিও পরে আমরা হিসেব করে দেখেছি যে 17 জনকে আমরা মারতে পেরেছি, আর মাত্র 4 জন পানশিতে চড়ে পালিয়ে গেছে। খেয়াল করিনি আগে। হঠাৎ নজরে পড়তে ফ্রাইডে গেল তেরে, গুলি করল। 3 জন চোখের সামনে পড়ল জলে, ওঠার আর নাম নেই, অর্থাৎ খতম। বাকি একজনকে কিছুতেই কায়দা করা গেল না, ততক্ষণে সে নাগালের বাইরে। গুলি ছুড়লে অতদূর গিয়ে পৌঁছবে না। ফ্রাইডে বলল, চলুন আমরা নৌকা নিয়ে তাড়া করি। উঠলাম লাফ দিয়ে নৌকোয়। দেখি তৃতীয় বন্দিটি উপুর হয়ে পড়ে আছে পায়ের কাছে, হাত পা বাঁধা। এতক্ষণ ওর কথা আমাদের খেয়াল হয়নি। তখন তাড়াতাড়ি হাত পায়ের বাঁধন কাটালাম। ভীষণ দুর্বল শরীর আর অসুস্থ, হয়তো গুলিগোলার শব্দে বেদম ঘাবড়ে গেছে।
ধুকপুক করছে প্রাণটুকু। তাড়া করে ধেয়ে আর যাওয়া হলো না। ততক্ষণে সে অনেক দূর। ভারী চিন্তা হচ্ছে, যদি দেশে ফিরে গিয়ে নিয়ে আসে দলবল, যদি আমাদের আক্রমণ করে। ফ্রাইডে তখনও যাবার জন্য বদ্ধপরিকর। আমি নিরস্ত করলাম। তখন নজর গেল বন্দির দিকে। পর মুহূর্তে দেখি অবাক কাণ্ড। ঝুঁকে পড়েছে ফ্রাইডে তার মুখের উপর। আর কি কান্না, কি আনন্দ! বন্দিকে জড়িয়ে ধরে চুমু খেয়ে নৌকোর উপরেই দেখি তাথই তাথই নাচ। পরক্ষণে পাজা কোলা করে নামিয়ে আনলো নৌকো থেকে। চিৎকার করে আমাকে ডাকলো। কাছে গেলাম। বলল, এই দেখুন, আমার বাবা, আমার বাবা, আমি আমি আমার বাবাকে পেয়েছি। এই দেখুন, এখনো বেঁচে আছে। ধরাধরি করে এনে শুইয়ে দিলাম গাছের ছায়ায়। পানিও দিলাম। বড় দুর্বল শরীর। তখন ঝড় উঠেছে, শোষো হাওয়ার বেগ। ভাগ্য ভালো নৌকো নিয়ে তাড়া করিনি। সমুদ্রের জল উঠেছে ফুঁসে। বললাম, ফ্রাইডে, পানসি দুটো ডাঙায় তুলে রাখি চল, নইলে ভেসে যাবে। তখন তুলে রাখলাম। ঝড় আরও বেড়েছে, সঙ্গে ঢেউ। আমি নিশ্চিত সে নৌকা নিয়ে পারবে না দেশে ফিরে যেতে। ঝড়ের কবলে পড়তে বাধ্য। সে অবস্থায় সলিল সমাধি ছাড়া তার আর গত্যান্তর নেই। ফ্রাইডের আর তখন অন্য কোনো দিকে খেয়াল নেই। কি যে করবে বাবাকে নিয়ে বুঝে উঠতে পারছে না। ডাকলাম কাছে। হাসতে হাসতে কাছে এসে দাঁড়ালো। বললাম, কিরে, বাবাকে কিছু খেতে দিয়েছিস? এই রুটি টুটি? মাথা নাড়ল দুধারে। বলল, নেই কিছু। তখন ঝোলা থেকে বের করে একখানা রুটি দিলাম। এই একটি আমার সম্বল। কিসমিস দিলাম এক মুঠো, আর জল। নিয়ে গেল বাবার কাছে, দিল। দেখি একটু পরে ছুটতে ছুটতে কোথায় চলেছে। মিনিট 15 তার আর পাত্তাই নেই। দেখি আসছে, তারপর ছুটতে ছুটতে হাতে জলের একটা পাত্র। অর্থাৎ যেটুকু জল দিয়েছি আমি, তাতে তৃষ্ণা নিবারণ হয়নি। আরও চেয়েছে, তাই ছুটে গিয়েছিল তাঁবুতে। ফিরে এলো জলের পাত্র নিয়ে। জল খেয়ে সুস্থির হলো মানুষটা। বললাম, আর কি জল আছে ফ্রাইডে? বলল, আছে। তাহলে দে এদিকে, আমরা একটু খাই। দিল পাত্র। খেলাম আমি আর সেই স্পেনীয়। রুটিও এনেছে ফ্রাইডের সঙ্গে করে। অবশিষ্ট কটা স্পেনীয়কে দিলাম। খেলো। ভারী ক্লান্ত তখন। ঝড়ঝাপটা তো কম গেল না এতক্ষণ ধরে। এবার বিশ্রাম চাই। শুয়ে পড়লাম গাছের ছায়ায়। অমনি ঘুম। কাছে গিয়ে দেখি হাত পা জায়গায় জায়গায় ফুলে উঠেছে। শক্ত বাঁধনে বাঁধা ছিল কতক্ষণ কে জানে। খানিকক্ষণ পরে ঘুম থেকে তুললাম। দিলাম এক মুঠো কিসমিস। খুব তৃপ্তি সহকারে খেলো। আর শ্রদ্ধায় ভক্তিতে যেন তদ্গত ভাব। কি বলে যে আমাকে ধন্যবাদ জানাবে তার আর ভাষা খুঁজে পায় না। বললাম, ওঠো এবার, এখানে থেকে আর কি লাভ, বাড়ির দিকে যাই। উঠতে আর পারে না। হাতে পায়ে জোর মোটে নেই। ক্লান্তির ভাব তখনও শরীরের ভাঁজে ভাঁজে। ফ্রাইডেও এসে দাঁড়িয়েছে আমার পাশে। টিপে দিল হাত পা, দলাই মলাই করে দিল। কত যে ভালোবাসা ওর মনে। ফ্রাইডে কাজ করে আর ফাঁকে ফাঁকে ঘাড় ঘুরিয়ে বাবাকে দেখে। বসে আছে একইভাবে মানুষটা। এখনও বিস্ময়ের ঘোর হয়তো কাটেনি। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ফিরে আসা, তাও এইভাবে, যেন কল্পনারও অতীত। সেই কথাই বোধহয় ভাবছে এখনো। বললাম, যা ফ্রাইডে, তোর বাবার কাছে যা। অমনি এক ছুটে চলে গেল। সে যে কত খুশি, কত গল্প দুজনের মধ্যে। আমি তো মুগ্ধ দৃষ্টিতে দেখছি। একটু পরে বালির উপর হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল ফ্রাইডের বাবা। ফ্রাইডে ফিরে এলো। বললাম, তা হ্যাঁ রে, একে যে নিয়ে যাবার একটা ব্যবস্থা করতে হবে। হাঁটবার তো ক্ষমতা নেই। এক কাজ কর, তুই বরং ডোঙাটা নিয়ে আয়। কুলের ধার ঘেঁষে বাইতে বাইতে নদীর পথ ধরে নিয়ে গেলে চলবে। ফ্রাইডে বলল, ডোঙার দরকার নেই, পানসিতেই হবে, আমি ব্যবস্থা করছি। বলে অবলীলাক্রমে অত বড় মানুষটাকে কাঁধে তুলে নিয়ে গিয়ে বসালো পানসিতে। বাবাকেও তুলল। তারপর দাঁড় বেয়ে গিয়ে চলল নদীর দিকে। আমিও হাঁটতে হাঁটতে নাক বরাবর এগোলাম। নালার কাছে পৌঁছে দেখি পানসিও ততক্ষণে হাজির। নামানো হলো দুজনকে। ধরাধরি করে নিয়ে চললাম বাড়ির দিকে। কিন্তু পাঁচিল কিভাবে ডিঙোই, সেটা যে আরেক সমস্যা। মই বেয়ে তার ধরাধরি করে ওপারে নিয়ে যাওয়া যায় না। তখন ঠিক করলাম, সুস্থ না হওয়া অবধি পাঁচিলের বাইরেই তাঁবু খাটিয়ে ওদের থাকার বন্দোবস্ত করব। লেগে গেলাম ফ্রাইডে আর আমি কাজে। 2 ঘন্টার মধ্যে তাঁবু তৈরি। চারিধারে পুঁতেছি 4টে খুঁটি। মাথায় পুরনো পাল, তার উপর কিছু শুকনো ডালপালা, যাতে হাওয়ায় উড়ে না যায়। মেঝেই বিছিয়ে দিলাম পুরু করে খড়, তার উপর কম্বল, পাশাপাশি 2টো বিছানা।
গায়ে দেবার জন্য দুটো কম্বল দিলাম। এগুলো সব আমার দীর্ঘদিনের সঞ্চয়। মোটমাট দ্বীপ যথার্থ অর্থে এবার রাজ্যের রূপ নিতে চলেছে। এখন প্রজা আমার 3 জন। আমি তাদের দণ্ডমুণ্ডের কর্তা। এরা এক অর্থে আমারই সম্পত্তি। এই দ্বীপে যেখানে যা আছে সব আমার। এমন কোনো শক্তি নেই যে আমার হাত থেকে সব ছিনিয়ে নেয়। অর্থাৎ রাজা হিসেবে আমি প্রভূত ক্ষমতা সম্পন্ন। সেটা আমার 3 প্রজাও বিশ্বাস করে। ভারী অনুগত তারা। 3 জনেরই জীবন রক্ষা পেয়েছে আমারই দৌলতে। এটা তারা মর্মে মর্মে উপলব্ধি করে, আর সেজন্য কৃতার্থ। যে কোনো মুহূর্তে বিলিয়ে দিতে পারে আমার জন্য জীবন। ধর্মের ব্যাপারে আমি কারো ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করি না। 3 জনের ধর্ম 3 রকম। ফ্রাইডেকে বলতে পারি আধা খ্রিস্টান। তার বাবা বর্বর ধর্মাচরণে বিশ্বাসী। স্পেনীয় ধর্মমত ভিন্ন। তা নিয়ে অবশ্য নিজেদের মধ্যে তারা কোনো পার্থক্য টানে না। আমিও বিশেষ মাথা ঘামাই না। এতদিনে সুস্থ হয়েছে 2 অতিথি। সর্বাঙ্গীন সুস্থ। স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করে বেড়াতে পারে। ঠাঁই দিয়েছি তাদের ভিতরের তাঁবুতে। কিন্তু সে তো গেল শুধু বাসস্থানের সমস্যা। খাদ্য সমস্যা যে অবিলম্বে সমাধান করা প্রয়োজন। কদিন অবশ্য পরপর কটা ছাগল মারলাম। রাঁধল ফ্রাইডে। খেয়ে তো তারা মুগ্ধ, বিশেষ করে ফ্রাইডের বাবা। তার ছেলে যে এত ভালো রাঁধতে পারে এ কথা যেন সে ভাবতেও পারে না। ফ্রাইডেকে দিয়ে ইতিমধ্যে আরও 2টো কাজ করালাম। বন্দুক কটা পড়েছিল সমুদ্রের তীরে, আনালাম। মৃতদেহগুলো জড়ো করে দাহ করলাম। এটা আমি হাজার চেষ্টা করলেও পারতাম না। বিভৎস সে দৃশ্য। সার পড়ে আছে অতগুলো মরা, পচন ধরতে শুরু করেছে। সে যা দুর্গন্ধ, ধারে কাছে ঘেঁষতেও আমার অনীহা। ফলে ফ্রাইডেকেই সব করতে হলো। তা দুশ্চিন্তা কিন্তু পুরোপুরি কাটেনি। সেই যে পালালো একজন, যদি সে দলবল নিয়ে ফিরে আসে। ফ্রাইডের বাবাকে জিজ্ঞেস করলাম। আমি তো আর তার ভাষা বুঝি না। ফ্রাইডেকেই দিলাম দোভাষীর দায়িত্ব। বলল, দুশ্চিন্তার কোনো কারণ নেই। যত দূর অনুমান দেশে ফিরে যাওয়া তার পক্ষে সম্ভব হয়নি। কেননা ওই ঝড় এবং ওই প্রবল ঢেউ অগ্রাহ্য করে সুস্থভাবে নাকি ফিরে যাওয়া অসম্ভব। যদিও বা তর্কের খাতিরে ধরে নেওয়া যায় এগুলো অগ্রাহ্য করে সে ডাঙায় পৌঁছেছে, তবে বাতাসের যা গতি, স্বদেশে ফেরা তার পক্ষে সম্ভব হয়নি। তার পানসি গিয়ে ভিড়েছে দক্ষিণের কোনো দ্বীপে, এবং ডাঙায় ওঠা মাত্র নরখাদক হিংস্র জন্তুর মুখে পড়ে নিশ্চয়ই তার এতক্ষণে পঞ্চত্ব প্রাপ্তি ঘটেছে। যদিও এ সবই অনুমান, তথাপি একেবারে যে ভিত্তিহীন তা তো নয়। যদি ধরে নেওয়া যায় যে এর ভিত্তি নেই এবং সব রকম বাধা অগ্রাহ্য করে সে দেশে পৌঁছতে পেরেছে, তথাপি ওই যে আমার মনে সংশয়, সে দলবল নিয়ে ফিরে আসবে, এটা অসম্ভব। ঘটনার আকস্মিকতায় সে রীতিমতো বিভ্রান্ত। সঙ্গীদের মৃত্যুর কারণ হিসেবে দেশে গিয়ে বলবে তারা মরেছে বজ্রাঘাতে। গুলি ছুড়বার সঙ্গে সঙ্গে যে আগুনের ঝলক বের হয়, সেটাকে ওরা বজ্রপাত বলেই ধরে নিয়েছে। নিজেদের মধ্যে হতবিহবল অবস্থায় সেই সব কথা বলা বলি করছিল। এটা ফ্রাইডের বাবা নিজের কানে শুনেছে। ফ্রাইডে এবং আমাকে ধরে নিয়েছে স্বর্গের দেবদূত। কেননা এই দ্বীপে যে অমিত শক্তিধর কোনো মানুষ থাকতে পারে এটা তাদের কল্পনার বাইরে। ফিরে গিয়ে নির্ঘাত সে কথাই বলবে তারা। আর দেশের মানুষ কি এত বোকা যে দেবদূতের বিরুদ্ধে, ঝড় আর বজ্রের বিরুদ্ধে আসবে তীরধনুক নিয়ে লড়াই করতে? অতএব আমার দুশ্চিন্তার কোনো কারণই নেই। মোটামুটি যুক্তি নির্ভর কথা। বেশ মনে লাগল। বাস্তবেও যাচাই করে নিলাম তার সত্যতা। এলো না কেউ। রোজই সতর্ক দৃষ্টিতে চারিধার কুলজরিপ করি। দেখা মেলে না কোনো নৌকা কি কোনো মানুষের। হয়তো ধরে নিয়েছে তারা যে এই দ্বীপে আসার অর্থই হলো বেনামুখীর রোষ নজরে পড়া, আর তার পরিণতি মৃত্যু। কে আর চায় যে মৃত্যুর কোলে ঢলে পড়তে? স্পেনীয় অতিথির কাছে শুনলাম লা প্লাটা থেকে চলেছিল তারা হাবানার দিকে। পথে ঝড়ের কবলে পড়ে। সবাই উদ্ধার পায়নি। মাত্র 17 জন নৌকায় করে উঠেছে গিয়ে ওই দ্বীপে। মোটের উপর বর্বরদের সাথে মিলেমিশে সুখেই আছে। জাহাজে ছিল চামড়া আর রূপার পসরা। কথা ছিল মাল খালাস করে ফেরার সময় নিয়ে আসবে নানান পণ্য সামগ্রী। কিন্তু বিধিবাম পড়তে হলো এই দুর্ভোগের মুখে। সঙ্গে পর্তুগিজ কজন নাবিকও আছে। এরা তাদের জাহাজের লোক নয়, অন্য আরেক জাহাজের। সে জাহাজও বিপর্যস্ত। উদ্ধার করতে পেরেছিল তারা মাত্র এই 5 জনকে। বাকি সবাই মারা গেছে। সেই 5 জনকে নিয়ে মোট 17 জন। তারাও দ্বীপে বহাল তবিয়তে আছে। কয়েকটা বন্দুক ছিল সাথে।
অবশ্য থাকা না থাকা এখন সমান, কেননা বারুদ নেই, একটা টোটাও নেই। জলে ভেসে গেছে বারুদের পিপে। সামান্য যেটুকু ছিল তা বন্দুকে, তা দিয়ে অচেনা অজানা দ্বীপে প্রথম কদিন চলেছে খাদ্য অন্বেষণের প্রচেষ্টা। তারপর সব শেষ। এখন ফেলে দিলেও কিছু যায় আসে না। বললাম, তা তোমরা পালাবার চেষ্টা করনি? বলল, করেছে চেষ্টা, তবে সবই ওই মুখে মুখে, অর্থাৎ আলোচনা যাকে বলে। কার্যত কিছুই করা সম্ভব হয়নি। পালাবার জন্য নৌকা বা খাদ্য সামগ্রী ইত্যাদি তো দরকার। কোথায় পাবে সেসব? শুধু হাতে সমুদ্রে ভেসে পড়ার অর্থই হল যেচে মৃত্যুবরণ। কেউই সেরকম কোনো প্রস্তাবে রাজি হয়নি। বললাম, বেশ তো, আমি যদি একটা প্রস্তাব দিই, যদি সবাই মিলে এখান থেকে পালাবার চেষ্টা করি? বলল, আপত্তি কিসের? বলুন না, কি আপনার প্রস্তাব? বলবো কি বলবো না তাই নিয়ে নিজের মনেই বিস্তর দ্বিধা। আগে ঠিক করতে হবে একটা মস্ত বড় ব্যাপার। ওদের সকলকে যদি এখানে আনি, পালাবার যাবতীয় সুযোগ করে দিই, তখন যদি আমাকে ফেলে ওরা পালায়, বিশ্বাসঘাতকতায় স্পেনীয়দের তো জুড়ি নেই। মোটমাট আমার কর্তৃত্ব আগা গোড়া বজায় রাখতে হবে। এমন নয় আমি ওদের হাতের ক্রীড়ানক। ওরা আমার দয়ায়, আমার সহায়তায় পালাতে পারবে, এটা ওদের সদা সর্বদা মনে রাখতে হবে। তারপরেও কথা আছে, আমাকে হয়তো নিয়ে গেল স্পেনে। সেখানে আমি শুনেছি ইংরেজ কাউকে দেখলে ওরা নাকি বলি দিয়ে দেয়, দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করে। হবে না তো সেরকম? সেটাও আগে ঠিক করে নিতে হবে। যদি ওদের তরফ থেকে আশ্বাস পাই, তবে আমার যা যন্ত্রপাতি আছে তাই দিয়ে সবাই মিলে তৈরি করব বজরা। সঙ্গে খাবার দাবার প্রচুর থাকবে, থাকবে প্রয়োজনীয় অন্যান্য যাবতীয় উপকরণ। তখন কাজ শুধু দিনক্ষণ দেখে ভেসে পড়া। নিরাপদ কূলে যে পৌঁছতে পারব, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। ওদের সাথে আলোচনা করার পর ওরা বলল, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ওদের হয়ে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কোনো রকম বেচাল ওরা করবে না। করবার মতো অবস্থা বা শক্তি থাকলে তো। বন্দুকের কথা তো একটু আগেই বললাম। অকেজো কতগুলো খেলনা সামগ্রী, মনোবল বলতে আর কিছুই নেই। এমন পরিস্থিতিতে গিয়ে পড়েছে যে সেখানে অতি কষ্টে নিজেকে বাঁচিয়ে রাখাটাই সবচেয়ে বড় কথা। মনোবল সেখানে কোনো উপকারে আসে না। পালাতে পারলে এখন সবাই বাঁচে। কিভাবে পালাবে, কার সাহায্যে, সেটা ওদের কাছে কোনো ব্যাপার নয়। তবে এটা ঠিক, কাউকে না কাউকে নির্ভর করে তবেই পালানো সম্ভব। তার প্রতি তাদের শ্রদ্ধা শুধু নয়, থাকবে কৃতজ্ঞতাও। এর কোনো ব্যত্যয় হবে না। বলল, বেশ তো, এত কিছুর পরও যদি আপনার মনে ভরসা না জন্মায়, তবে এক কাজ করা যেতে পারে। আমি আর ফ্রাইডের বাবা দ্বীপে ফিরে যাই, কথা বলে আসি ওদের সাথে, জবাব শুনে আসি। মানবে কি মানবে না, বা আপনার সাথে কোনো রকম ছলনা করার চেষ্টা করবে কি না, সেটা স্পষ্ট বলতে পারবো। শুধু বললেই হবে না, ঈশ্বরের নামে শপথ নিতে হবে। সেটা যদি করে, তখন এসে বলবো আপনাকে তাদের মতামত। তারপর যা করণীয় আপনি নির্দেশ দেবেন, আমি সেই মতো করব। বলে সে নিজে আমার সামনে ঈশ্বরের নামে শপথ করল। কোনোদিন আমার অবমাননা করবে না, আমার প্রতিটা নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে, আমাকে প্রভু বলে মানবে, আমার জন্য প্রয়োজন বোধে জীবন পর্যন্ত উৎসর্গ করতে পিছপা হবে না। একই ভাষায় বাকিরাও করবে শপথ। সে বলল, বড় দুঃখজনক নাকি তাদের অবস্থা। মানুষ হিসেবে যথেষ্ট সৎ এবং বিশ্বাসী, কারুর মনে কোনো ঘোর প্যাচ নেই, নেই বলেই তো পড়ে আছে এইখানে এই অবস্থায়। পরনের এক ফালি ন্যাকড়া অবধি নেই, ক্ষুধার অন্ন নেই পেটে। সবই বর্বরদের দয়ার উপর। অত্যাচার করে না তারা ঠিক, কিন্তু করতে কতক্ষণ? একটু বেচাল করলে কি আর রক্ষে থাকবে? আমাকে বলল, আপনি নিশ্চিত থাকতে পারেন, আমি কথা দিলাম। তখন ঠিক করলাম পাঠাবো দুজনকে দ্বীপে, ঘুরে আসুক যত দ্রুত সম্ভব। আর আমি দেরি করতে চাই না। কথাবার্তা বলে মোটামুটি সম্মতিটুকু নিয়ে আসুক। শুধু সম্মতিই বা বলি কেন, সম্ভব হলে অমনি নিয়ে আসুক নৌকোয় করে সকলকে। তারপর এখানে বসে সবাই মিলে মতলব ঠিক করা যাবে। ঠিকঠাক যখন সব 2-4 দিনের মধ্যেই তারা রওনা দেবে। হঠাৎ বেঁকে বসল সে, কিছুতেই যাবে না। আমি যত বোঝাই, যত বলি, সব নিরর্থক। সেই এক গোদার, যাবে না এখন, কদিন যাক, তারপর যাবে। সে এক অদ্ভুত পরিস্থিতি। তলিয়ে বিচার করে দেখি, আপত্তি যে করছে তার পিছনে কোনো রকম মতলব বা দুরভিসন্ধি নেই তো। আবার পরে সময় সুযোগ পেলে যে যাবার কথা বলছে, সেটাও ঐকান্তিক। একটু খাদ নেই তাতে। ফলে 6 মাস দেরি হলো।
ঘটনাটা পুরো ব্যাখ্যা করে বোঝাবার চেষ্টা করি। তা মাসখানেক তো হলো এসেছে এই দ্বীপে। মোটের উপর ঘুরিয়ে ফিরিয়ে সব দেখিয়েছি এখানকার। মায়ে আমি কিভাবে থাকি, কি আমার খাদ্যাখাদ্য, কিভাবে করি চাষবাস, কতটুকু আমার সঞ্চয়, কিছুই বাদ দিইনি। সেটা বর্তমানে 4 জনের পক্ষে মোটেই যথেষ্ট নয়। দেখে শুনে নিজেই মাথা নাড়ল, বলল, না না, এ অবস্থায় আমার সাথীরা যদি আসে তবে মুশকিল, কি করে কুলোবে? তাছাড়া এতগুলো মানুষ যে রওনা হব, সঙ্গে তো প্রচুর পরিমাণে খাদ্যশস্য নেবার দরকার হবে, সেটাই বা আসবে কোথা থেকে? বরং এক কাজ করি, এই বর্ষায় বেশি করে জমিতে চাষ দিই, তাতে ফলন হবে প্রচুর। বীজের তো আর অভাব নেই। বেশিরভাগ সঞ্চয় করব যাত্রার জন্য, বাকিটা লাগবে খেতে। এসবের ব্যবস্থা না করে আগে থাকতে অতগুলো মানুষকে আনলে কি অসুবিধায় পড়তে হবে না? কথাটা ঠিক, আন্তরিকতায় এতটুকু অভাব নেই। সব দিক বিবেচনা করেই বলা। এ ব্যাপারে আমার যথেষ্ট দুশ্চিন্তাও ছিল। বললাম, বেশ তো, তবে তাই হোক। আগে খাদ্যের সংস্থান করো, তবে না হয় যাওয়ার কথা ভাবা যাবে। তখন 4 জনে 8 হাত নিয়ে লেগে পড়লাম ফসল ফলাবার কাজে। জমি আরও বাড়ালাম। কাঠের তৈরি তো যন্ত্রপাতি। দেখি ফ্রাইডে আর তার বাবা ভীষণ ওস্তাদ এই কাজে। 1 মাসের মধ্যে জমি চষা শেষ। একসাথে জড়ো করলে সে মস্ত এক মাঠ। একটাও আগাছা নেই, নেই একটা কাকড় কি পাথর, শুধু ঝুড়ো মাটি, আর যথেষ্ট গভীর। তাতে মোট 22 বুশেল জব আর 16 ঝুড়ি ধান ছড়িয়ে দিলাম। তারপরে বৃষ্টি হলো। খাই খরচা বাবদ যে দানা, তার বেশিরভাগটাই দিয়েছি বীজ শস্য হিসেবে। সঞ্চয় এখন বলতে গেলে শূন্য। তা প্রথম বর্ষার জল পেয়ে অঙ্কুর গজালো। প্রায় প্রতিটি দানা থেকে গজিয়েছে অঙ্কুর। সে যা আনন্দ আমাদের! এখন আর কি, অপেক্ষা কেবল। অঙ্কুর থেকে চারা হবে, তাতে ফল ধরবে, পাকবে। অবশ্য সে কি আর 2-4 দিনের কাজ? তাই চুপচাপ বসে থেকে তো আর লাভ নেই। বজরা বানাতে হবে। সেটা একটা মস্ত বড় ব্যাপার। দল বল মিলে বেরিয়ে পড়লাম। এখন আর ভয় কিসের আমাদের? দলে রীতিমতো ভারী। অস্ত্র আছে সর্বদা হাতের নাগালে। যদি একান্তই আসে বর্বরের দল, ঠেকাবো প্রাণপণে, লড়াই করব। সেই মন নিয়ে যত্রতত্র স্বচ্ছন্দে ঘুরে বেড়াই। ঘুরতে ঘুরতে গাছ দেখলাম পরপর বেশ কয়েকটা, খুব মোটা। ফ্রাইডে আর তার বাবাকে দেখালাম। বললাম, কাঠের যে কোনো একটা। কাটা হলো শুরু। অচিরেই মস্ত গাছ পপাত ধরণী তলে। স্পেনীয়কে বললাম ওদের কাজ দেখাশুনো করতে, দরকার মতো প্রয়োজনীয় নির্দেশ দিতে। অবশ্য তার দরকার বিশেষ নেই। ওরা দুজন এ কাজে যথেষ্ট অভিজ্ঞ। দেখতে না দেখতেই চিরে ফেলল গাছ করাত দিয়ে। বেরোলো বিশাল আকৃতির তক্তা। একখানা প্রায় 35 ফুট লম্বা, 2 ফুট চওড়া, আর 2.25 ফুট পুরু। তাই দিয়ে তখন বজরা তৈরির কাজ শুরু হলো। এদিকে আমিও কিন্তু চুপচাপ বসে নেই। খামার নিয়ে উঠে পড়ে লেগেছি। সংখ্যা বাড়াতে হবে। একদিন ফাঁদ পেতে নতুন কটাকে ধরলাম। বেশিরভাগই বাচ্চা। ছানা পোষাই এখন আমাদের খুব দরকার। বড় হবে দ্রুত, গায়ে গতরে যথেষ্ট মাংস হবে। মাংসটা যে এখন খুব প্রয়োজন। পাশাপাশি আঙুর শুকিয়ে কিসমিস করার কাজও চলছে। ইতিমধ্যে 80 পিপে মতো শুকিয়ে রেখেছি। আরও দরকার। সঠিকভাবে কতটা লাগবে সে কি চাই জানি? যাই করি না কেন মনে হয় কম পড়ে যাবে। তখন তড়িঘড়ি যাতে কম না পড়ে তার ব্যবস্থা করি। দেখতে দেখতে ফসল কাটার সময় এসে গেল। জব ধান 2 পেকেছে। কাটতে হবে এবার। 8 হাতে ফের একসাথে লেগে গেলাম। তারপর ঝাড়াই মারাই। ওস্তাদ মানুষ বটে ফ্রাইডের বাবা, কি নিপুণ যে হাতের কাজ! ঝাড়াই মারাই সেই বলতে গেলে করল। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখলাম। তা সব মিলিয়ে 22 বুশেলের মতো জব আর সেই পরিমাণ চাল। চিন্তা কিসের? আসুক না ওরা 16 জন। দুবেলা পেট পুরে খাওয়াবার এখন হিম্মত রাখি। তারপরেও যথেষ্ট মজুদ থাকবে। সেটা হবে আমাদের যাত্রার অন্যতম রসদ। কিন্তু নেব কিসে? সেটাও এক সমস্যা। ঝুড়ি যা ছিল তাতে এখন আর কুলোবে না। তখন নতুন করে ঝুড়ি বোনার পালা। এ ব্যাপারে দেখলাম স্পেনীয় ভারী ওস্তাদ। টকাটক বানিয়ে ফেলল বেশ কয়েকটা ঝুড়ি। তাতে ফসল তুলে রেখে দিলাম। এবার আর দেরি করা ঠিক নয়। রওনা হতে হবে। স্পেনীয় আর ফ্রাইডের বাবা যাবে দ্বীপে। আমি আর ফ্রাইডে এখানে থাকব। শুভক্ষণ দেখে ওরা রওনা হলো। যাবার আগে মনে করিয়ে দিলাম কি কি শর্ত, কোন কোন ব্যাপারে তাকে শপথ আদায় করে আনতে হবে। দেখলাম
মনে আছে সব হুবহু। একটা কথা শুধু যোগ করে দিলাম, বললাম এই যে ওরা প্রতিশ্রুতি দেবে সেটা কিন্তু লিখিতভাবে দেওয়া চাই, কলম কাগজ আমি জোগাড় করে দেব। তাতেও রাজি হলো। তখন রওনা হতে অনুমতি দিলাম। আজ আকাশ বেশ পরিষ্কার, ঝকঝক করছে রোদ, সমুদ্র শান্ত, কুয়াশার লেশ মাত্র নেই কোনোখানে। উঠে বসল দুজন সেই পানশিতে, যাতে করে বন্দি অবস্থায় এসেছিল ওরা এই দ্বীপে। আমরা হাত নেড়ে বিদায় জানালাম। চলে গেছে যখন অনেকটা দূর, তখন হঠাৎ খেয়াল হলো, এই যা, কবে নাগাদ ফিরবে সেটা তো জিজ্ঞাসা করা হলো না। সঙ্গে দিয়ে দিয়েছি নানান জিনিস, একটা করে বন্দুক দুজনের হাতে, সেই সাথে বারুদ আর ছড়া। বলা আছে প্রচণ্ড প্রয়োজন ছাড়া কেউ যেন ভুলেও বন্দুকের সাহায্য না নেয়। মূলত আত্মরক্ষার প্রয়োজনেই এই বন্দুক। একে ভিন্ন অর্থে ব্যবহার করলে অসুবিধায় পড়তে হতে পারে। বিস্তর খাদ্যদ্রব্যও তুলে দিয়েছি সাথে, রুটি, হাতে করা কেক, ঝুড়ি বোঝাই কিসমিস, আরও কত কি। সারা দ্বীপের লোককে প্রয়োজন বোধে কিসমিস বিলোতেও পারে, চাই কি রুটিও। মোটমাট আয়োজনে কোনো ত্রুটি নেই। বলা আছে ফেরার সময় একটু আগে থেকে বন্দুক ছুড়ে আমাদের যেন জানান দেয় তারা ফিরছে। সেটা অক্টোবর মাস। তারিখ সঠিকভাবে কত আমি বলতে পারবো না, তারিখের হিসেব তো আজকাল আর রাখি না। সেই গোলমাল হয়ে যাবার পর থেকে আর কোনো হিসাবই রাখা হয়নি। শুধু মাসের হিসেবটা আকাশ দেখে বুঝতে পারি। সেই সাথে ক বছর কাটলো আমার দ্বীপে সেটাও বুঝতে অসুবিধা হয় না। 8টা দিন দেখতে দেখতে কেটে গেল। এই 8 দিনে কত যে পরিকল্পনা আমার, কত দুশ্চিন্তা, দুর্ভাবনা। কি হয় কে জানে, কি সংবাদ নিয়ে আসে ওরা, তারই বা ঠিক কি। যদি রাজি না হয় বাকি নাবিকের দল, যদি আমার চোখের আড়ালে কোনো ঘোট পাকায়। আবার এমনও হতে পারে দ্বীপে যাওয়া মাত্র ফের ওদের বন্দি করা হলো, তারপর সুলুক সন্ধান জেনে ঝাঁকে ঝাঁকে মানুষ প্রতিশোধ নেবে বলে চলে এলো এখানে। তখন উপায় কিভাবে আত্মরক্ষা করব তাদের রোষের হাত থেকে? বন্দুকে কি আর তখন কাজ হবে? জানি না, এমন দ্বারা হয়তো আরও কত কি ভাবতাম, কোথায় কোন সুদূরে ভাসিয়ে দিতাম আমার কল্পনার ভেলা। হঠাৎ 9 দিনের দিন ভোর, তখন ঘুমে তলিয়ে আছি আমি গুহার বিছানায়। ফ্রাইডের ডাকে এক লাফে ঘুম ভেঙে উঠে বসলাম। মালিক, মালিক, ওরা এসেছে, আর শিগগির উঠুন। বুকে তো আমার পড়ছে হাতুড়ির ঘা। ভীষণ উদ্বেগ। অমনি হুড়মুড়িয়ে উঠলাম গিয়ে পাহাড়ের মাথায়। সঙ্গে যে অস্ত্র আনবো তাড়াহুড়োয় মাথায় সেটাও নেই, দূরবীন নেই। তবে খালি চোখেই সব নজরে পড়ছে। কুল থেকে প্রায় মাইল খানিক দূরে একটা নৌকা, কোনো জাহাজেরই নৌকা বলে অনুমান হয়। কুলের দিকে গুটি গুটি এগিয়ে আসছে। তাতে অনেক যাত্রী, বেশিরভাগই নাবিক। খুব ভালো করে দেখলাম, কই চেনা তো লাগছে না কাউকে। সে স্পেনীয় কোথায়, কোথায় ফ্রাইডের বাবা? এছাড়া ওদের পোশাক আশাক বেশ ধূপতুরস্ত। এরা কারা তবে? ফ্রাইডেকে বললাম, নড়াচড়া করিস না, আগে দেখে নি ওরা আমাদের বন্ধু না শত্রু, তারপর কি করব ঠিক করা যাবে। এই বলে চুপিসারে পাহাড়ের আড়ালে গিয়ে নেমে নিয়ে এলাম দূরবীন। উঠলাম সবচেয়ে উঁচু স্থানে, পরিষ্কার দেখা যায় বহুদূর পর্যন্ত। দেখি দূরে একখানা জাহাজ, নোঙর ফেলা, কুল থেকে প্রায় ক্রোশ খানেক দূরে। ধরন দেখে মনে হয় আমারই দেশের জাহাজ। এমনকি নৌকার নাবিকরাও ইংরেজ, স্পষ্ট দেখতে পাচ্ছি সব। আর মনের গভীরে খুশির ঝিলিক। তবে কি এবার মুক্তি আসন্ন? আমাকে মুক্ত করে নিয়ে যেতে এসেছে আমারই দেশের মানুষ। ইচ্ছে হয় ঝাঁপ দিয়ে পড়ি জলে, সাঁতার কেটে চলে যাই ওদের নৌকোর কাছে, আমার পরিচয় দিই, ওদের অভ্যর্থনা করে নিয়ে আসি দ্বীপে। কিন্তু না, এত ব্যস্ততার কোনো কারণ নেই। ধৈর্য এখানে অসম্ভব প্রয়োজনীয়, আর প্রতীক্ষা। দীর্ঘ 27 বছরের নির্জনতা আমাকে এই বিশেষ দুটো গুণ শিখিয়েছে। আগে বুঝতে হবে সব কিছু, দেখার এখনো অনেক বাকি। অনুধাবন করতে হবে, তবে না উচ্ছ্বাস, তবে না ছুটে যাওয়া কি জলে ঝাঁপ খেয়ে পড়া। তবু কেন জানি না মনে হলো মনের মধ্যে অদ্ভুত একটা বিপদের সংকেত টের পাচ্ছি। এটা সকলেরই হয়, এ হলো নিছক অনুভূতির ব্যাপার। আচ্ছা, এরা তো হত্যাকারীও হতে পারে, কিংবা দস্যু। আসছে হয়তো দ্বীপে কোনো উদ্দেশ্য নিয়ে, কিংবা হয়তো এমনও হতে পারে আবিষ্কার করতে বেরিয়েছে নতুন কোনো দেশ, এসে পড়েছে এখানে। সেক্ষেত্রে এই নির্জন নিরালা পরিবেশে আমাকে হঠাৎ দেখলে পারবে তো সহজভাবে নিতে? অবাক হবে না বা ঘাবড়ে যাবে না? আমাকে ভয়ে বিস্ময়ে হত্যা করার চেষ্টা করবে না তো? যদি তেমন কিছু ঘটে তবে আমি অসহায়। সামনে আমার গভীর সংকট।
এ অবস্থায় আগে কখনো পড়িনি। এরা শিক্ষিত, এরা অস্ত্রধারী, সভ্য দুনিয়া থেকে এসেছে। পারব কিভাবে আমার কটা পাখি মারা বন্দুক আর বারুদের পসরা নিয়ে এদের সঙ্গে যুদ্ধ করে নিজেকে বাঁচিয়ে রাখতে? নৌকা এসে কুলে লাগালো। স্পষ্ট দেখতে পাচ্ছি। ভাগ্য ভালো, বেশি দূর এগোলো না। বালির উপর তুলে রাখল নৌকা, নামল। আমি যেখানে তার থেকে প্রায় 8 মাইল দূরে। নালাটা নজরে পড়েনি, জানি না, তবে হয়তো নালা দিয়ে সরাসরি ঢুকিয়ে দিত নৌকা। নাম তো আমার আস্তানার কাছে, দেখতে পেত পাঁচিল, গুহার অস্তিত্ব আবিষ্কার করত, সেই সাথে আমার অস্তিত্ব। তারপর আর কি? নির্বিচারে লুটপাট, গুলিগোলা। আমি কি এটে উঠতে পারবো ওদের চালাকির সঙ্গে? তবে ইংরেজ সবাই নয়, 2 জন সম্ভবত ওলন্দাজ। সম্ভবত এই কারণে বলছি, কেননা আমার দূরবীনে মুখের আদল সেরকমই লাগছে। মোট 11 জন। 3 জন বাদে সকলেরই হাতে অস্ত্র, অর্থাৎ বন্দুক। নৌকা থামার সাথে সাথে 4 জন নামল কুলে লাফ দিয়ে। অস্ত্রহীন 3 জনকে হ্যাচকা টান মেরে নামালো। তবে কি বন্দী এরা? প্রশ্নটা হঠাৎ মনের গভীরে ঝিলিক দিয়ে উঠল। এখনই কোনো সিদ্ধান্ত নয়, আগে দেখার প্রয়োজন আছে। ওই তো স্পষ্ট দেখা যাচ্ছে থমথমে মুখের ভাব একজনের, যেন কত না বিষণ্ণ, কাতর অনুরোধ জানিয়ে কি যেন বলার চেষ্টা করছে। শুনছে না অস্ত্রধারীর দল। বাকি 2 জন ঊর্ধ্বে হাত তুলে ধরেছে, যেন ঈশ্বরের কাছে করুণ প্রার্থনা। প্রভু, তুমি এর বিচার করো, কিন্তু কিসের বিচার? তবে কি ওরা এদের হত্যা করবে? চমক ভাঙল ফ্রাইডের প্রশ্নে। অবাক হয়ে গেছে ও। চোখে মুখে বিস্ময়, বিমূঢ় ভাব। বলল, মালিক, ইংরেজরাও কি আমার দেশের মানুষদের মতো মানুষের মাংস খায়? রীতিমতো চমকে উঠলাম। বললাম, হঠাৎ এ প্রশ্ন করার অর্থ? তাই তো দেখতে পাচ্ছি, ওই 3 জনকে ওরা খাবে। না, খাবে না, ওরা ওদের হত্যা করবে। যদিও তখনও মনের মধ্যে আমার দ্বিধা, দোদুল্যতা। এদের উদ্দেশ্য আমার অনুমানের বাইরে। তবে সহ্যে নয়, এটা স্পষ্ট বুঝতে পারছি। কুমতলব নিয়ে এসেছে। হঠাৎ দেখি একজনের হাতের তলোয়ার ঝিলিক দিয়ে উঠল। শূন্যে তোলা তার হাত, অস্ত্রহীন একজন ঠিক মাথার উপরে। বুকের রক্ত আমার হিম হয়ে গেল। ওকে কি এখনই খুন করবে আমার চোখের সামনে? চোখ বুঝলাম। একটু পরে দেখি করেনি খুন, মাথার উপর থেকে তলোয়ার নামিয়ে নিয়েছে। আর ভয়ে, বিস্ময়ে, বিস্ফারিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে সেই বন্দী। হয়তো আসন্ন মৃত্যুদৃশ্য প্রত্যক্ষ করে আর এগোতে সাহস পাচ্ছে না। ইস, থাকতো যদি এখন সেই স্পেনীয় আর ফ্রাইডের বাবা। আমি কি স্থিরভাবে এখানে এতক্ষণ দাঁড়িয়ে থাকতাম? 4 জনে মিলে চলে যেতাম ঝোপের আড়ালে। আকস্মিক গুলিতে চমক ধরিয়ে দিতাম। মরত হয়তো 2-1 জন, বাকিরা ভয় পেত। তখন মুক্ত করে আনতাম 3 জনকে। একটু পরে দেখি 3 জন এসে বসেছে বালির উপর, আর বাকিরা ঘুরে বেড়াচ্ছে ইতস্তত, যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে চারিধার। নতুন একটা জায়গায় বেড়াতে এলে যেভাবে মানুষ ঘুরে ঘুরে সব দেখে, আনন্দে ডগমগ ওদের হাবভাব। শুধু 3 বন্দির মুখে বিষাদের ছায়া। বিরস বদনে বসে আছে সমুদ্রের দিকে চেয়ে। আমার মনে পড়ছে পুরনো দিনের কথা, সেই স্মৃতি। দ্বীপে আমার প্রথম দিন। অবাক হয়ে এইভাবেই বসেছিলাম আমি। আমারও চোখের দৃষ্টিতে সেই হতাশা, আর কত ভয়। মনে আছে প্রথম রাতটা কাটিয়েছিলাম গাছের উপরে উঠে। আতঙ্ক তখন, যদি নিচে থাকলে হিংস্র জানোয়াররা এসে গিলে খায়। সে যেন দুঃস্বপ্নের দিন আমার, দুঃস্বপ্নের একটা মুহূর্ত। তবে একেবারে যে নিরাশ তা নয়। জাহাজটা ভাঙা অবস্থায় পড়েছিল অদূরে, সেটা আমার কাছে বিরাট একটা আশার ব্যাপার ছিল। সেই আশায় ভর করেই তো যেতে সাহস পেলাম পরদিন, তারপর আবার। তবেই না সংগ্রহ করে আনলাম জীবনধারণের যাবতীয় সরঞ্জাম। এই গুলি, গোলা, বারুদ, বন্দুক, খাদ্য, এরই উপর নির্ভর করে বলতে গেলে এখনও তো বেঁচে আছি। আর ওদের সামনে ভারী জমাট অন্ধকার। আশার বিন্দুমাত্র ঝিলিকও নেই। নির্জন নিরালা একটা দ্বীপ, জানে না এর অভিসন্ধি, জানে না এখানে কোথায় কি রহস্য আছে লুক্কায়িত। হিংস্র জন্তু আছে কি নেই সেটাও জানে না। সব মিলিয়ে অদ্ভুত এক অনিশ্চয়তা। তারই মধ্যে ধোঁয়াটে ছায়া মেখে মলিন মুখে বসে আছে ওরা। জানি না আমার মতো এরাও ঈশ্বরের উপর নির্ভর করে কিনা। অন্ন, বস্ত্র, দাতা জগদীশ্বর, এই বিশাল বিশ্বের নিয়ন্তা। যদি বিশ্বাস থাকে ঈশ্বরে, তবে আমারই মতো সাহসে বুক বাঁধতে পারবে।
আমারই মতো পারবে ধৈর্য দিয়ে সময় নিয়ে প্রতিটা সমস্যা মোকাবিলা করতে। তবে তবে আর অনিশ্চয়তার মেঘ জমবে না মনের কোণে। সব সমস্যার নিরসন হবে। দেখতে পাচ্ছি আমি ওদের গোটা দলকেই। এসেছে ঢেউ ওঠার আগেই। সমুদ্র তখন মোটামুটি শান্ত। একটু পরেই উঠবে বাতাস, তখন চঞ্চল হবে। জানে নির্ঘাত ওরা প্রতিটা খুঁটিনাটি। বন্দীদের নির্বাসনে রেখে এখনই নিশ্চয়ই ফিরে যাবে না, তাতে বিপর্যয়ের সম্ভাবনা। বাতাস পড়ে যাওয়া অবধি অপেক্ষা করবে, অর্থাৎ সেই বিকেল। ততক্ষণ ঘুরে দেখবে চারধার। কোথায় কীরকম জায়গায় নির্বাসন দিয়ে গেল বন্দীদের, সেটা অনুমান করার চেষ্টা করবে। একটু পরে দেখি নাবিকের দুজন গিয়ে নৌকায় উঠল। একটু যেন নেশাগ্রস্ত ভাব, টলছে পা, শুয়ে পড়ল পাটাতলে। তারপর ঘুম। অর্থাৎ আমার হাতে প্রায় 10 ঘন্টার মতো সময়। এই 10 ঘন্টায় দ্বীপ ছেড়ে ওদের পক্ষে জাহাজে ফিরে যাওয়া অসম্ভব। সে চেষ্টাও তারা করবে বলে মনে হয় না। রওনা হতে হতে সেই সন্ধে। সেটা আমার পক্ষে অত্যন্ত মঙ্গল। কেননা অন্ধকারে আমাদের যে দেখতে পাবে তার কোনো সম্ভাবনা নেই। সে অবস্থায় আরও নিকটস্থ হতে পারব। বন্দুক থাকবে হাতের গোড়ায় প্রস্তুত। মোটমাট মনে মনে যুদ্ধের প্রস্তুতি আমি নিয়ে ফেলেছি। মরণজয়ী লড়াই, 3টে প্রাণীকে উদ্ধার করার জন্য যুদ্ধযাত্রা। শুধু সেটাই বড় কথা নয়, এই সমগ্র ঘটন অঘটনের পিছনে একটা কারণ আছে। তার রহস্য ভেদ করার জন্যই আমাকে অস্ত্র ধরতে হবে। তাতে স্বজাতির প্রাণ যা, কিছু পরোয়া নেই। জয়ী হতে পারলে জাহাজে করে দেশে ফেরার একটা চেষ্টা করতে হবে। আশ্চর্য, এই সহজ সরল কথাটা এতক্ষণ মনে উদয় হয়নি। আমি তো এর দ্বারা উদ্ধারও পেতে পারি। একবার চেষ্টা করে দেখব নাকি? ফ্রাইডেকে সাবধান করে দিলাম যেন সূর্য ডোবার আগে কোনো কিছু না করে। হাতে এখনো অঢেল সময়, আর বেলা বাড়ছে একটু একটু করে। আমাদের খাওয়া দাওয়া, আমায় দৈনন্দিন কাজ সব পণ্ড। তাকিয়ে আছি একইভাবে। দেখতে দেখতে দুপুর, গনগনে রোদ। সূর্য লাফ দিয়ে মাথার উপরে উঠল। আর কি পারে রোদের প্রচণ্ড তাপ অগ্রাহ্য করে ঘুরে ঘুরে দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য দেখে বেড়াতে? প্রচণ্ড কাহিল তখন। শুয়ে পড়ল 8 জন গাছের ছায়ায়। সেই নৌকোর ঘুমন্ত নাবিকটাও এক ফাঁকে উঠে এসেছে। বন্দী 3 জনও বসেছে এক গাছের ছায়ায়। মোটমাট কাউকে আর এত দূর থেকে দেখা যায় না। গাছের আড়ালে সবাই ঢাকা পড়ে গেছে। তখন নামলাম পাহাড়ের মাথা থেকে। যেখানে বসে বা শুয়ে আছে ওরা, সেটা এখান থেকে 1.25 মাইল মতো দূর। ঘন জঙ্গল আর বিস্তর ঝোপঝাড়। ইচ্ছে করছে যাই চুপি চুপি, অন্তত কে ওরা, কি ওদের মতলব, সেটা একবার জেনে আসি। আমি তো আর কথা বলবো না ওদের সাথে। ওরা নিজেরা নিজেরা কিছু না কিছু বলবে, আমি আড়ি পেতে শুনব। শুনে তবে তো সেই মতো ব্যবস্থা। আগে থেকে কিছু না জেনে নিছক অনুমানের উপর নির্ভর করে কি আর কিছু সিদ্ধান্ত নেওয়া যায়? রওনা দিলাম। সেবারই নিঃশব্দ, নিশ্চুপ। ফ্রাইডে আসছে পিছু পিছু। বলেছি, খবরদার, এতটুকুও শব্দ যেন না হয়। কিছুতেই আমাদের কিন্তু দেখা দেওয়া চলবে না। অস্ত্র দুজনের হাতেই তৈরি, কোমরেও ঝোলানো পিস্তল আর তরবারি। আরও 2টো করে বন্দুক দুজনের পিঠে, তাতে গুলি, বারুদ আর শীষে ভরা। ভাগ্য ভালো, আরও খানিকটা এগিয়ে দেখি সেই 3 জন বিরসপতন, সৈনিকেও বসা। এ অবস্থায় পারে কি কেউ নিশ্চিন্তে শুয়ে বিশ্রাম করতে? অন্তত আমার অনুমান যদি ঠিক হয়, দেখি ওরা বেশ খানিকটা দূরে, মাঝখানে জঙ্গল আর ঝোপঝাড়। তখন পা টিপে টিপে আরও কাছে যাব। বলতে গেলে হাতের নাগালে 3 জন। ফ্রাইডে ঠিক আমার পাশে। তারপর গলার স্বর যতদূর সম্ভব নামিয়ে স্পেনের ভাষায় বললাম, কি আপনারা? কি পরিচয়? অমনি চমকে উঠেছে। ঘাড় ফিরিয়ে দেখল আমাদের। যেন মানুষ নই আমরা, ভূত। ভূত দেখলে যেমন হয় সেরকমই চোখ মুখের ভাব। মুখ চুপ, যেন ভুলে গেছে কথা বলতে, হয়তো এক্ষুনি উঠে দৌড় দেবে। তখন ইংরাজিতে বললাম, ভয় নেই, আমাকে দেখে ভয় পাবেন না। আমি আপনাদের বন্ধু, আমার উপর নির্ভর করতে পারেন। তখন একজন বলল, আপনি কি দেবদূত? বললাম, না, মানুষ। কিন্তু আমাদের যা অবস্থায় তো মানুষের এখতিয়ারের বাইরে। বললাম, মানুষ তো ঈশ্বরেরই প্রেরিত জীব। আপনি বলুন, কেন আপনারা এখানে? আপনাদের পরিচয়? বলল, আমাদের অনন্ত বিপদ। বললাম, জানি। যখন নৌকা থেকে নামলেন আমি দেখেছি। একজন আপনাকে মারবে বলে তরবারি তুলেছিল, আপনার প্রতিবাদ করার সাহসটুকু হয়নি। তখন কান্না, সে যা চোখের জল, বিমোহিত অবস্থা তখন। আমাকে ধরেই নিয়েছি ঈশ্বরের প্রেরিত কোনো দূত। মাথার টুপি খুলে আমাকে সম্মান জ্ঞাপন করল।
বললাম, দেখুন, আমি ঈশ্বর নই, দেবদূত নই। আমি আপনারই মতো রক্ত মাংসে গড়া একজন মানুষ। ঈশ্বর বা দেবদূত হলে কি আমার পরনে স্বাভাবিক পোশাক থাকতো? এগুলো ছাগলের চামড়া দিয়ে তৈরি, এই কোমরের বেল্ট অবধি। সে অনেক ইতিহাস, পরে সম্ভব হলে শোনাব। বর্তমানে এইটুকু শুনে রাখুন, আমি ইংরেজ। এখানে এসেছি আপনাদের সাহায্য করতে। ও আমার সহচর, আমাদের সাথে বন্দুক আছে। নির্ভয়ে বলুন, এবার কি আপনাদের সমস্যা? তখন ওরা বলল, তবে সংক্ষেপে বলি, আমরা খুনি। বেশি কিছু বলার হয়তো সময় পাবো না। ওই জাহাজের আমি ক্যাপ্টেন, ওরা নাবিক। বিদ্রোহ ঘোষণা করেছে, আমাকে হয়তো খুনি করত। শেষে কি মনে করে নিয়ে এসেছে এখানে, এই নির্জন নিরালা দ্বীপে। আমাদের নির্বাসিত করবে। ও আমার সহকারী, আর উনি একজন যাত্রী। এরা বিদ্রোহের প্রতিবাদ করেছিল, তাই এই শাস্তি। জানি না ভাগ্যে কি আছে। বললাম, ওরা কি সবাই ওখানে? হ্যাঁ, শুয়ে আছে, বিশ্রাম করছে। বিকেল নাগাদ ফিরে যাবে জাহাজে। আমার ভয় করছে, যদি ওরা শুনতে পায় আমি কথা বলছিলাম আপনার সঙ্গে, তবে হয়তো আর আস্ত রাখবে না, খুন করে ফেলবে। কটা বন্দুক আছে ওদের সাথে? 2টো, আর তলোয়ার। বেশ, বাকিটা তাহলে আমার উপর ছেড়ে দিন। যা করার আমি করব। করণীয় এখন 2টো। হত্যা করতে পারি একধার্সে সবাইকে, নয়তো বন্দি করতে পারি। দ্বিতীয়টাই আমার বেশি মনঃপুত, কিন্তু করব কিভাবে? ক্যাপ্টেন বলল, 2 জন আছে দলে, তারা মারাত্মক, ভীষণ নিষ্ঠুর। করতে পারে না এমন কোনো কাজ নেই। যদি ওই 2 জনকে শায়েস্তা করা যায়, তবে বাকিরাও শায়েস্তা হবে, সুরসুর করে কাজে গিয়ে যোগ দেবে। বললাম, কারা তারা? দেখিয়ে দিন। বলল, এত দূর থেকে তো দেখানো সম্ভব নয়, পরে সুযোগ পেলে আমি চিনিয়ে দেব। বললাম, যা আমি করতে বলবো করবেন? বলল, 100 বার। আপনার প্রতিটা আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। বললাম, তবে আর একটু ওধারে চলুন, কথা আছে। ফোন দিয়ে আটতে হবে, যাতে শুনতে না পায় ওরা, সেই ব্যবস্থা আগে করা যাক। তখন অতি সন্তর্পণে আমরা পিছিয়ে এলাম জঙ্গলের আরও কিছুটা গভীরে। নিরাপদ এখন, অন্তত শোনা তো দূরের কথা, আমাদের দেখতেও আর পাবে না। বললাম, একটা প্রশ্ন গোড়াতেই করে নি। আপনাদের আমি জীবন রক্ষার দায়িত্ব নিলাম, কিন্তু 2টি শর্তে। আপনারা কি কোনো রকম শর্ত মানতে প্রস্তুত? বলল, নিশ্চয়ই, জীবনের বিনিময়ে যে কোনো শর্ত মানতে আমরা রাজি। তখন বললাম যে তাদের জাহাজ, তারা 3 জন, সব এরপর থেকে আমারই কর্তৃত্বে আসবে। অর্থাৎ আমি যা বলবো তাই অক্ষরে অক্ষরে পালন করবে তারা সকলে। এর এতটুকু অনর্থা হবে না। বললাম, তথাপি শর্ত 2টি প্রকাশ্যে বলে রাখার প্রয়োজন আছে। প্রথম শর্ত, এই দ্বীপে যে কদিন বা যতদিন আপনারা থাকবেন, আমার নির্দেশ না মেনে কোনো কাজ করতে পারবেন না। যদি আমি আপনাদের হাতে অস্ত্র তুলে দিই, তবেই পারবেন অস্ত্র ব্যবহার করতে, নিজের খেয়াল খুশিতে নয়। এক কথায়, দ্বীপে থাকাকালীন আপনারা আমার একান্ত অনুগত। দ্বিতীয় শর্ত, যদি জাহাজ উদ্ধার করতে পারি, তবে আমার লোকজন সমেত আমাকে জাহাজে করে ইংল্যান্ডে নিয়ে যেতে হবে। এর জন্য ভাড়া বাবদ কোনো খরচ আপনি দাবি করতে পারবেন না। এখন ভেবে বলুন, এই 2টো শর্তে আপনাদের কোনো রকম আপত্তি আছে কিনা? মেনে নিল সব। সে যে কতভাবে, কত কথায় আমার প্রতি নিঃশর্ত আজ্ঞা জ্ঞাপনের চেষ্টা, আমি অভিভূত। বললাম, ঠিক আছে, আমি আপনাদের মনোভাব বুঝতে পেরেছি। এবার কাজের কথায় আসা যাক। এই নিন, 3 জনের জন্য 3টে বন্দুক, এতে গুলি বারুদ ভরা আছে। এবার চলুন, ওরা যেখানে আছে সেখানে যাই। যদি ঘুমিয়ে থাকে আমাদের পক্ষে মঙ্গল। সেই অবস্থাতেই একসাথে 5 জন গুলি ছুড়ব। কেউ হয়তো মারা যাবে, কিন্তু এক্ষেত্রে আমরা নিরুপায়। মারবার ইচ্ছে আমাদের নেই। তবে একজনের মৃত্যু যদি বাকিদেরকে প্রভাবিত করে, যদি আত্মসমর্পণ করতে বাধ্য করে, সেক্ষেত্রে সেটাই সবচেয়ে ভালো। ক্যাপ্টেনেরও দেখলাম একই ধরনের ইচ্ছে, শুধু সেই 2 পাষণ্ডকে নিয়ে অত্যন্ত ভাবিত। তারা যথার্থপক্ষে দুষ্ট প্রকৃতির। তারা যদি মরে, তবে তার বিন্দুমাত্র দুঃখ কি ক্ষোভ নেই। বললাম, সেটা অবস্থা বুঝে ঠিক করা যাবে। ঘটনা যেমন হবে সেই মতো আমরা কাজ করব, সিদ্ধান্ত নেব। আপাতত চলুন এগোই, আর দেরি করা ঠিক নয়। বলে এগোতে যাব, দেখি একজন ঘুম থেকে উঠেছে, তারপর আরও একজন। দেখতে পাচ্ছি তাদের এখান থেকে স্পষ্ট। বললাম, এই 2 জন কি সেই পাষণ্ড? না, এরা নয়। তবে এদের আমরা এতটুকু ক্ষতি যাতে না হয় সেদিকে নজর রাখতে পারি। আমি বললাম,
কিন্তু তা বলে কারুর ক্ষতি হবে না, গায়ে একটু আঁচ লাগবে না, সেটা ভাবলে কিন্তু মুশকিল। সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা কার্যকরী হবে না। তখন এগোলো তারা তিনজন। আমি আর ফ্রাইডে দাঁড়িয়ে রইলাম। একটা পিস্তলও দিয়েছি ক্যাপ্টেনকে। খানিক দূরে গিয়ে তিনজনের মধ্যে একজন হাতে তালি দিল। তাতে চকিতে ঘুরে দাঁড়ালো সদ্য জাগ্রতদের একজন। চিৎকার করে ডাকল বাকিদের। ততক্ষণে বন্দুক গর্জে উঠেছে। নির্ভুল নিশানা। লুটিয়ে পড়ল একজন মাটিতে তৎক্ষণাৎ। বাকিজন যথেষ্ট আহত, ছিটকে পড়ল মাটিতে, কিন্তু পর মুহূর্তেই উঠে দাঁড়ালো। ডাকল প্রাণপণ চিৎকারে সবাইকে। ক্যাপ্টেন এগিয়ে এলো, হাতে উদ্যত আগ্নেয়াস্ত্র। বলল, এবার ঈশ্বরকে ডাক, বলে বন্দুকের কুদো দিয়ে মারল তার মাথায়। মুহূর্তে প্রাণ হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ততক্ষণে এগিয়ে এসেছে আরও তিনজন। বন্দুকের ছড়ার আঘাতে তারাও অল্প বিস্তর জখম। কিন্তু আর দেরি করা ঠিক না। তখন আমি আড়াল থেকে প্রকাশ্যে এলাম। অবাক তারা, সব জারি জুরি, মুহূর্তে ক্ষতম, আতঙ্কের চোখ ছানা ভরা। সেই অবস্থায় হাঁটু গেড়ে বসে পড়ল সামনে। ক্ষমা প্রার্থনা করল। ক্যাপ্টেন বলল, ক্ষমা করতে পারে, তবে এক শর্তে। ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করতে হবে দুশমনদের সঙ্গে হাত মেলাবে না, এবং সেই সাথে দুশমন কর্তৃক অধিকৃত জাহাজ পুনরুদ্ধারের জন্য যা যা করণীয় সব করতে হবে। জাহাজ জামাইকায় ফিরিয়ে নিয়ে যাবার দায়িত্বও তাদের। তারা কি রাজি? উপায় কি? বলল, রাজি। জীবনের বিনিময়ে তারা সব কিছু করতে রাজি। আর আমরা নাকি তাদের উপর সম্পূর্ণ নির্ভর করতে পারি।